সুপ্রদর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছে নারী উদ্যোক্তা কাজী নৌশিন লাইলা। শুভ সকাল আপু, কেমন আছেন? শুভ সকাল আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুরুতে একটু জানতে চাই যে উদ্যোক্তা হিসেবে এই জার্নিটা কিভাবে শুরু হয়েছিল আপনার জীবনে? এটা আসলে শুরুর গল্প না, আমি সাধারণত বলি যে এটা আমার শেষ হয়ে যাওয়ার গল্পটা ছিল। কেন? আমি লেখাপড়া করেছি, আমি সিভিল ইঞ্জিনিয়ারিং করেছি এবং ডিপ্লোমা কোর্স করার পরে আমি আসলে বেবি নিয়ে আর কন্টিনিউ করতে পারিনি। দেন আমি একটা স্কুলে জয়েন করি। তো তখন যেটা হয়, আমি খুব পপুলারিটির সাথে কাজ করছিলাম, বাচ্চারা খুবই পছন্দ করতো আমাকে। এর মাঝে আমি সেকেন্ড টাইম কনসিভ করি এবং এই বেবিটাকে নিয়েও আমি আবার কাজ শুরু করেছিলাম। তো ইতিমধ্যে কোভিড শুরু হয়ে যায় এবং আমার বাসায়ও যে কোচিংটা ছিল সেটাও একদম বন্ধ হয়ে যায় এবং আমার এই বেবিটা কলিক বেবি ছিল। ও সারা রাত্রি কান্না করতো, ওকে নিয়ে আমি কান্না করতাম। আর আমার সব কাজ তখন তো আসলে বন্ধ। তো পোস্টপার্টাম ডিপ্রেশন, আর যাদের আসলে কলিক বেবি আছে তারা বলতে পারবেন যে এই বেবিকে একা হাতে টেক কেয়ার করাটা, এটা আসলে দুইটা ডিপ্রেশন, কোভিডের ডিপ্রেশন প্লাস পোস্টপার্টাম ডিপ্রেশন, দুটা মিলিয়ে আমি আসলে যখন একদমই শেষ হয়ে যাচ্ছিলাম, ওই সময়টার পরে আস্তে আস্তে যখন ওর 3-4 মাস পরে ও কলিক ভালো হতে শুরু করলো এবং ওর ওয়েনিং পিরিয়ডটা শুরু হলো, ওকে যখন বাড়তি খাবার দিব, তখন আসলে যখন আমি দেখছি যে এই এতটুকু ছোট্ট একটা খিচুড়ি রান্না করা, একটা আলাদা ছোট্ট ওর জন্য পরিস তৈরি করা, তখন আমার মনে হলো যে আসলে এই জন্য মনে হয় মেয়েরা কাজে পিছিয়ে যায়, যে একটা ক্যারিয়ার শুরু করার পরেও একটা বাচ্চা আসলো বন্ধ করে দিতে হয়। দেখা যাচ্ছে বাসায় শাশুড়ি মা আছেন, বোন আছেন বা মা আছেন, কেউ না কেউ কেয়ারগিভার আছেন, কিন্তু আসলে বাচ্চাটাকে সঠিক একটা পুষ্টিকর খাবার যে দিতে পারছেন কিনা, এটা একটা ইনশিওর করার ব্যাপার থাকে। তো ওই জায়গাটা থেকে আমার ভাবনাটা আসে যে আমি একটু এই ধরনের রেডি টু ইট বেবি ফুড, রেডি টু কুক ফুডগুলো, এগুলো নিয়ে কাজ শুরু করি। তো শুরু করতে করতে তখন আমি দেখি যে না, এটা হলে আসলে আমি ওভাবে আগাতে পারছি না। তখন আমি বিভিন্ন মশলা, ঘি, মধু, সরিষার তেল, চিয়া, মানে এই ধরনের যেগুলো আমাদের দৈনন্দিন কোভিড পিরিয়ডে সবাই একটু স্বাস্থ্য সচেতন বেশি হয়ে গেল, এই খাবারগুলো নিয়ে তখন আমি কাজটা আসলে শুরু করি। বর্তমানে আমার এলাকার ঐতিহ্যবাহী খাবার কুমড়োবড়ি সহ নকশি, বাচ্চাদের নকশি কাঁথা, নিমা, ন্যাপি, তারপরে কুমড়া বড়ি, এই সব কিছু মিলে প্রায় 300+ প্রোডাক্ট নিয়ে আমার খতে খাটি নিয়ে এগিয়ে চলেছি। বাহ, এই বিজনেস স্টার্ট করার পরে কি কি ধরনের প্রবলেম ফেস করতে হয়েছে? আসলে শুরুটা করার পরে প্রথম যেটা হলো, আমার ডেলিভারি ম্যান আমাকে বললো যে ম্যাডাম আপনার প্রোডাক্টগুলো তো আসলে ভালো। আমি ঢাকায় পাঠাতাম, আমার বাসায়, ঢাকার বাসায় আর কি, মায়ের বাসায় ছিলাম কোভিডে। তো আমাকে বললো যে ম্যাডাম একটা হিউজ পরিমাণ প্রোডাক্ট আমাকে দেন, আমিও একটু দাঁড়াই, আমি আপনাকে, প্রায় তখন অলরেডি ও 3-4 মাস কাজ করে ফেলেছে। তো যেহেতু ক্যাশ অন ডেলিভারির কিছু বিষয় ছিল আর উনি আমার পার্সোনাল ডেলিভারি ম্যান ছিলেন, মানে হিউজ একটা অ্যামাউন্ট নিয়ে সে গায়েব হয়ে গেল। গত বছরেও এরকম হয়েছে। তো আসলে নারী উদ্যোক্তা বা উদ্যোক্তাদের এটা প্রধান অন্তরায় আমি সহ মনে করি, সেটা হচ্ছে যে এই ডেলিভারির পেইন। ডেলিভারি ম্যানরা টাকা নিয়ে চলে যায়, প্রোডাক্ট নষ্ট করে ফেলে বা এই ধরনের। আর বাকিটা সমাজের প্রতিবন্ধকতা, মানে মেয়েরা চাকরি করছে এটা কিছুটা এখন হজম করতে পারলেও সমাজ, মেয়েরা ব্যবসা করছে, সাংবাদিকতা করছে, ট্রাভেলিং গ্রুপ চালাচ্ছে, মানে এই ধরনের একটু ব্যতিক্রমী কিছু করছে জানলে তো সমাজের একটা প্রেশার থাকেই, কটূক্তি থাকে, সেটা নিয়েই চলছি। নিজেকে কিভাবে মোটিভেট করতেন সেই সময়টাতে? সেই সময়টাতে আসলে আমি সব সময় আমাকে বলতাম যে কারোর অ্যাপ্রিসিয়েশনের দরকার নাই, আমি জানি আমি কাজ করছি, কোনো কাজ ছোট না, এবং আমার এখান থেকে আমি কোথাও কর্ম করব তার থেকে আমার এখানে অনেক মানুষের কর্মসংস্থান হচ্ছে, এটা আমার জন্য সম্মানজনক। এবং ব্যবসা তো আমাদের ধর্মীয় দিক থেকেও অ্যাজ এ মুসলিম আমি বলবো যে ব্যবসায়ীরা সম্মানিত, এটা নবীর সুন্নত। তো সবসময় আমি বলতাম যে আমি নিজেকে প্রমাণ করে দেখাবো, তো কারোর সাথে কেউ বললেও সেটা আমি শুনে ফেলবো, আমার কাজ কথাটার উত্তর দিবে, আমি মুখে কোনো উত্তর দিব না। আচ্ছা, বেশ। এখন কি কি আইটেম রয়েছে? এখন রিসেন্ট আমার সবচেয়ে মোস্ট ডিমান্ডিং চলছে, যেহেতু শীত চলে এসেছে, আমার মধুগুলো কয়েকটা আইটেম মধু যায়, প্রাকৃতিক চাকের মধু যায়,
সুন্দরবনের মধুটা আলাদাভাবে একটা, কালোজিরা ফুলের মধু, মিশ্র ফুলের মধু, এরকম বিভিন্ন আইটেমের মধু যায়, ঘি, মাখন, বাচ্চাদের বেবি ফুডের আমাদের বিভিন্ন ধাপ আছে সেগুলো, যেমন খিচুড়ি মিক্স, সেরেলাক 1 2 3 4 বয়স অনুযায়ী, বাদাম সুজি, আয়রন সুজি, এরকম বিভিন্ন পরিজ আইটেম, আর কুমড়ো বড়ি আর খেজুরের গুড়, এটা হচ্ছে আমার বর্তমানের সিজনাল পণ্য। আর এছাড়াও আমের সিজনে আম আসে, আমার রাজশাহীতে বাগান আছে, ওখান থেকে আমাদের আম আসে। আর টোটাল বাদাম, খেজুর, চিয়া, মানে আপনার স্বাস্থ্যকর খাবার যা কিছু সবই থাকছে খতে খাঁটিতে। আর এখানে আমার কিছু বাচ্চাদের, যেটা 2 বাচ্চা বড় হওয়ার পরে যেটা হয়েছে, ওদের টিফিন আমি কখনো একজনের দিতে পারি না, 3-4 জনের দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে টিফিনটা শেষ হয়ে যায়। তো ওদের এই ফ্রেন্ডদের সার্কেলে একটা স্ন্যাক্স আইটেমটা আমার খুবই জনপ্রিয়। তো কিছু টিফিন স্ন্যাক্স আইটেম যেমন নাগেটস, রোল, চিকেন ফ্রাই, বাচ্চারা যেগুলো পছন্দ করে, চিকেন কাবাব, টুনা কাবাব, এই ধরনের হেলদি স্ন্যাক্সগুলো আছে। বাহ, যখন শুরু করেছিলেন তখন তো হয়তোবা অল্প পরিসরে ছিল, এখন তো বেশ বড় হয়েছে, সকলেরই একটা পরিচিতি পেয়েছেন। সেই জায়গা থেকে এখন কাজের ক্ষেত্রে কারা কারা কাজ করছেন, কতজন হেল্পিং হ্যান্ড আপনার সাথে রয়েছে? আচ্ছা, আমার যেটা টিফিন আইটেম, যেটা আমার, ওরা 3 জন আছে, ওরা আমাকে সাহায্য করে। আর আমার ডেলিভারি ম্যান নিজস্ব 2-3 জন আছেন। এটা ছাড়া তো আসলে অনলাইন বিজনেস পসিবলই না। রেডেক্সের সাথে কাজ করছি, স্ট্রিট ফার্স্টের সাথে কাজ করছি। আর কুমড়ো বড়ি যেটা, এটা আপু আমি জানি না আপনার জানা আছে কিনা, এটা হচ্ছে খুব একটা লেন্দি প্রসেসের একটা ফুড, উত্তরবঙ্গের খুবই পপুলার। কবিতা যে আছে যে খোকা কবে বাড়ি ফিরবি, কুমড়ো বড়ি শুকিয়ে রেখেছি, ডালের বড়ি শুকিয়ে রেখেছি। তো ওটার যে প্রসেসিং, ওখানে প্রায় আমাদের এটা সিজনাল বেস, আমার কর্মী আছে প্রায় ওরা 30 থেকে 35 জন। ওরা সিজনালি আসে, একটা ব্যাচ তৈরি করে, আর এক ব্যাচ শুকায়, আর একটা ব্যাচ বক্স করে, এভাবে ওরা হচ্ছে আছেন। আর বেবিদের কাঁথা, নিমা ন্যাপি করার জন্য ওরা 10-12 জন কর্মী আছে, ওদের কাছে সব কাঁচামাল দিয়ে দেওয়া থাকে, ওরা ওগুলো রেডি করে ঢাকায় পাঠিয়ে দেয়। তো সব মিলে প্রায় একটা বড় পরিসরে পিছিয়ে পড়া নারীদেরকে সাহায্য করার চেষ্টা করছি। সময় নিয়ে আপনি সুন্দরভাবে সবকিছু করে কাস্টমারকে খুশি করার চেষ্টা করছেন। এই জায়গায় কি এমন কোনো স্মৃতি আছে কাজ করতে গিয়ে যেটা আপনাকে শিখিয়েছে বা আপনার কাছে চ্যালেঞ্জিং লেগেছে? আসলে আমার কাছে মনে হয় যে প্রতিটা ক্রেতা একটা নতুন নতুন অভিজ্ঞতা। এটা একটা, আমি মনে করি যে একটা নতুন বই আমি পড়ে ফেললাম একজন ক্রেতার সাথে। যখন দেখা যাচ্ছে কিছু ক্রেতা থাকেন যারা প্রবাসী, ওনারা সাধারণত আমার মডারেটর আছেন, ওরা অনলাইনে পেজ দেখছে, তো দেখা যাচ্ছে যে রাতের 2টায় তো আসলে ওনারা দেখা যাচ্ছে সময়ের যে একটা গ্যাপের জন্য, তো দেখা যাচ্ছে যে ওনারা অনেক সময় নক করে বলবেন যে আপু, আমি জানি যে আপনারা হয়তো এখন নাই, কিন্তু আমি লাইনে আসা মাত্র আগে আমার রিপ্লাই করবেন, আমি আমার বাবা মায়ের জন্য আম পাঠাতে চাচ্ছি, আমার আম্মুর বা বাবার খুবই পছন্দ, কিন্তু আমি তো চাইলেই হাতে ধরে দেখে কিনে দিতে পারছি না। বা দেখা যাচ্ছে আমার একজন ক্লায়েন্ট আছেন, উনিও দেশের বাইরে, প্রবাসী ক্রেতাদের সাথে বেশি এই স্মৃতিগুলো, যে দেখা যাচ্ছে ফোন দিয়ে আমাকে বলছেন আপু এনি হাও মেহেরপুর পৌঁছাতেই হবে বাজারটা, কারণ আমি চাইছি যে আমার পাঠানো খেজুর দিয়ে আমার মা ইফতার করবে। তো এই সব জায়গাগুলোতে থাকলে তখন দেখা যাচ্ছে যে মনে হয় যে না, এই মাটা তো মানে মা তো মাই, তো ওই যে দ্রুত ওটাকে খুব ইমোশনের সাথে রেডি করে পাঠানো। তো প্রত্যেকটা ক্রেতার সাথে স্মৃতিগুলো আমি মনে করি যে শেখার জন্য, বা তাদের অনুভূতি, বা দেখা যাচ্ছে ওই যে শেখাটা যে আমরা তো বাবা মায়ের কাছে আছি, চাইলে আরেকটু বাবা মার খোঁজ নেওয়া যায়, কেয়ার নেওয়া যায়, ওভাবে দেখা যাচ্ছে আমি মনে হয় যে আমার প্রতিটা ক্রেতাই আমার জন্য এক একটা বই, নতুন কিছু শিখছি প্রতিনিয়ত। বাহ, দারুণ। ভবিষ্যৎ কি পরিকল্পনা রয়েছে আপনার কাজ নিয়ে? কাজ নিয়ে পরিকল্পনা আপু, আমি অনলাইন কাজগুলো বেশি করছিলাম। আমার বিজনেসের শুরুর 1 বছর আমি বিভিন্ন সোশ্যাল যে উদ্যোক্তা গ্রুপগুলো আছে সেখানে কাজ করেছি। তো পরবর্তীতে বিভিন্ন গ্রুপে আমার মনে হয়েছে যে আমি নিজে আমার বিজনেসের জন্য আমি একটা গ্রুপ করি। তো আমার পেজের নামের সাথে মিল রেখে আমি খতে খাঁটি পরিবার নামে আমি একটা পেজ ওপেন করি, এটা 1 বছর পরেই করি। তো পরবর্তীতে ওখানে আমার সাথে আরও প্রায় 30,000 নারী উদ্যোক্তা আছেন যারা কাজ করছেন। এটা আপনি বলতে পারেন একটা অনলাইন ডিসপ্লে সেন্টার। ওখানে আমরা সব ধরনের প্রোডাক্ট, মানে জুতা থেকে শুরু করে পোশাক, প্রসাধনী, খাবার, রান্না খাবার, কাঁচা মাছ মাংস, রেডি টু কুক, মানে সব কিছু
আমাদের গ্রুপটাতে পাওয়া যায়। তো এই সকল নারী উদ্যোক্তাদেরকে নিয়ে আমার পরিকল্পনা হচ্ছে যে আমরা দেখা যাচ্ছে যখন একটা ইভেন্ট হয়, মেলা হয় অফলাইনে, এগুলো তো ফেয়ার লাগে একটা বড় অ্যামাউন্ট, তো দেখা যাচ্ছে একজন ছোট উদ্যোক্তার জন্য এটা কষ্টকর হয়ে যায়। তো দেখা যাচ্ছে যে বছরে 1-2 বার আমি আমার বাসার ছাদে একটা মুক্ত জায়গায় একটা উইদাউট ফেয়ার মেলা করছি। দেখা যাচ্ছে যে ওখানে একটা ভালো লোক সমাগম হচ্ছে, অল্প সময়ের মধ্যে দেখা যাচ্ছে আমাদের যে জামদানির স্টল, দেখা যাচ্ছে যে সে একটা হিউজ অ্যামাউন্ট সেল করে ফেলেছে অল্প কিছু সময়, অথচ তার এখানে কোনো ইনভেস্ট নেই। এবং আমাদের বিভিন্ন এখন যেমন আমাদের পৌষ পার্বণ শীতের মেলা চলছে, এটা অনলাইন ইভেন্ট, অনলাইনে প্রোডাক্ট তারা ডিসপ্লে করছে, এখানে সেল হচ্ছে, এবং বছর শেষে আমরা সেরা উদ্যোক্তাদেরকে আমরা পুরস্কার বিতরণ করছি। আমরা দেখা যাচ্ছে যে যারা সমাজের বড় গুণী মানুষ আছেন তারা গেস্ট হিসাবে আসছেন, মেয়েদেরকে মোটিভেট করছেন। তারপরে দেখা যাচ্ছে যে যারা নারী উদ্যোক্তা যারা আছেন তারা দেখা যাচ্ছে যে একটু ফ্রাস্ট্রেটেড বেশি থাকেন, যেহেতু ডিভাইস বেশি ব্যবহার হয়, সংসারটাতে পারফেক্ট হয়ে বাইরে কাজে আসতে হয়। তো দেখা যাচ্ছে যে আমাদের সাইকোলজিস্টরা আছেন, অনলাইন বিভিন্ন মেয়েদের সেশন নিচ্ছেন, ডায়েটিশিয়ানরা আছেন, মানে একটু যে আমরা যেন ভালো থাকলে তো ভালো রাখবো সবাইকে, ভালো করে কাজ করব, তো এগুলো নিয়েও কাজ করছি। বিভিন্ন অনলাইন পেজ সংক্রান্ত কাজগুলো যেগুলো দেখা যাচ্ছে আমি কোথাও পে করে শিখেছি, সেটা হয়তো আমাদের গ্রুপ থেকে ফ্রিতেই আমি হয়তো একটা অনলাইনে জুমে সেগুলো শেখাচ্ছি। এভাবেই ছোট ছোট করে কাজ চলছে নিজের সাথে, যেন আরও নারীদেরকে স্বাবলম্বী করতে পারি, আরও তাদের কাজের সাপোর্ট হয়, এটাই পরিকল্পনা চলছে যে আরও আগাই। চমৎকার। যারা এখন বিজনেস করতে চান, নতুনভাবে শুরু করতে চান, যাদের কাছে হয়তো বা পুঁজি কম বা আইডিয়া পাচ্ছেন না কোথা থেকে শুরু করবেন, তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে? আমার মনে হয় যে কাজ শুরু করার আগে প্রথম মাথায় রাখা উচিত যে আমি যা নিয়ে কাজ করছি সেটার বিষয়ে আমি সব কিছু জানি কিনা, বা এটা কোথা থেকে সোর্সিং করতে হবে, বা এটা মার্কেটে বাকিরা আমার যাদের সাথে কাজ করছি তারা কেমন দামে এটা সেল করছে, এই বিষয়গুলো স্টাডি করে কাজ শুরু করা উচিত। এবং যারা আগে থেকে কাজ করছে, যদি হিতাকাঙ্ক্ষী কোনো বন্ধু বান্ধব বা যেমন আমাদের গ্রুপেই নতুন একজন শুরু করবে, আপু আইডিয়া পাচ্ছি না, ঠিক আছে তাহলে তুমি, যেমন কিছুদিন আগে একজনকে বললাম যে কিচেন থেকে শুরু করো, সব কিছু খাবার মশলাপত্র সব কিছু আছে, রান্না নিয়ে কাজ শুরু করে দাও, চিটাগংয়ে থাকে মেয়েটা। তো আমি বললাম যে তোমার ইনভেস্ট দরকার নাই, তো তোমার কিচেনে সব কিছু আছে এবং তোমার রান্না ভালো, তাহলে কেন তুমি খাবার নিয়ে কাজ শুরু করবে না? তো এটা আসলে কি কোনো পুঁজিও লাগে না, কোনো কারোর বুদ্ধিও লাগে না, চেষ্টা থাকতে হয় এবং নিজের প্রতি বিশ্বাসটা শুধু ঠিক থাকতে হবে যে আমি পারবো। তাহলেই আমার মনে হয় যে অবভিয়াসলি ধৈর্য থাকতে হবে। যে দেখা যাচ্ছে কখনো একজন ক্রেতা বা ডেলিভারি ম্যান অনেক ধরনের হ্যাসেল বা অনলাইনে যে বিভিন্ন ধরনের টিজিং, এগুলো সহ্য করার মানসিকতা নিয়েই কাজে আসতে হবে। আচ্ছা আপু, যেহেতু কাজ নিয়ে বেশ ব্যস্ততা চলছে, সো অবসর সময় কি পাওয়া হয়, হলে কি করা হয়? অবসর সময় আমি সব সময় চেষ্টা করি নিজের জন্য একটু সময় রাখার। আমি 2 বাচ্চার মা, আমার বড় বাচ্চা ক্লাস 7-এ পড়ে, মেয়েটা নার্সারিতে পড়ে, হাজব্যান্ড ব্যাংকার। আমার ফ্যামিলিতে আমার শাশুড়ি মাও থাকেন। তো আমার ফার্স্ট প্রায়োরিটি যে সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখা, ছাদ বাগান আছে, সব রকম সবজি লাগিয়েছি, আমার একটা পেট আছে আমার বাচ্চাদের, ওর নাম জর্জ, একটা কিটি আছে, আর পাখি আছে, ওদের সাথেই মানে ওই প্রকৃতির কাছাকাছি থাকতেই দেখা যাচ্ছে বিকেলে হয়তো ছাদে পানি দিয়ে ওদের খাবার দাবার দিয়ে গুছিয়ে দিতেই দেখা যাচ্ছে সুন্দর একটা সময়। এবং আমার বাচ্চাদেরকে আমি একটু সময় দিতে পছন্দ করি, ওদের সাথে দেখা যাচ্ছে ছাদে ব্যাডমিন্টন খেলছি, বা আমরা যেগুলো খেলতাম লুকোচুরি খেলছি, ছোঁয়াছুঁয়ি খেলছি। তো অবসরটা আসলে ওভাবেই পার হয়ে যায়। আলাদা করে যে নিজে গান শুনছি, বই পড়ছি, এই সময়টা আসলে এখন একটু যেহেতু বাচ্চাদের আমাকে বেশি প্রয়োজন, তো এভাবেই অবসরটা ওইভাবেই মানে আনন্দটা খুঁজে নেই, যে বাচ্চাদের সাথে খেলছি, এটাই তো আমার একটা আনন্দ হয়ে গেল। আচ্ছা, নারীদের ক্ষেত্রে একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে নারীদের স্বাবলম্বী হওয়ার যে ব্যাপারটা, গুরুত্বটা কতটুকু যদি আমাদেরকে ছোট্ট করে বলতেন। আসলে মানে একটা নিজের আমি যেটা খুব ছোট করে আমার মতো করে আমি বুঝি যে যেটা আমার সেটা আমার। হ্যাঁ, স্বাবলম্বী কেউ চাকরি করে হতে পারে, ব্যবসা করে হতে পারে, ফ্রিল্যান্সিং করে হতে পারে। আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়ের এমন একটা জায়গা থাকা উচিত যেখানে আমি কাউকে আসলে কৈফিয়ত দিতে বাধ্য নই যে আমি এটা কি করলাম, যে আমি আমার
পার্টনারকে একটা গিফট করব, বাবা মার জন্য কিছু করব। তো এটা যখন আমি আরেকজনের কাছ থেকে নিব বা চাইবো, আমাদের বাবা মারা তো আমাদের সবাই আমরা এখন শিক্ষিত, আমাদের বাবা মা আমাদেরকে কষ্ট করে লেখাপড়া করিয়েছেন এবং আমরাও রাত জেগে অনেক কষ্ট করে একটা সার্টিফিকেট অর্জন করেছি। তো এগুলোকে ফাইলে করে আলমারিতে আটকে রেখে না দিয়ে এটাকে যদি আমরা কাজে লাগাই, সেটাই মনে হয় আমাদের জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত, যে অবশ্যই আমি আমার পায়ে দাঁড়াবো। অসংখ্য ধন্যবাদ আপু, কথা বলে চমৎকার লেগেছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। অনেক ধন্যবাদ, এটিএন বাংলাকেও ধন্যবাদ, আর চায়ের চুমুক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফিজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।